নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমার এই ব্লগটি দিতে ভীষণই দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমাদের পরিবারের একটি দুর্ঘটনাই হয়েছে। যাই হোক, পরে সেই সব নিয়ে আলোচনা হবে। তো এটি হচ্ছে আমার ছোটো মেয়ের স্কুলের হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান যে হয়, তারই প্র্যাকটিস চলছে। এটি হচ্ছে অনুষ্ঠানের আগের দিনে যে লাস্ট প্র্যাকটিস হয়েছিল, সেটি কিছুটা আমি তুলে ধরেছিলাম। এরপরে হচ্ছে সেই দিন, অনুষ্ঠানের দিন সকাল সকাল সব কিছু করে রান্নাবান্না তাড়াতাড়ি খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছিলাম, কারণ 4টার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হতে হবে। তাই মেয়েকে, আমার বড় মেয়ে রেডি করেছিল এবং আমি এদিকে সব কিছু কাজ সেরে নিয়ে আমরা সব পরিবারে বেরিয়ে গেছিলাম মেয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে। যথাসময়ে গিয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম। আর সেই দিন ছিল ভীষণ গরম। সেই গরমে আমার মেয়ে থেকে শুরু করে সমস্ত বাচ্চারা যেন নাজেহাল। তারপরে সে শাড়ি পরেছিল এবং গরমে সে যেন অস্থির হয়ে উঠেছিল। যাই হোক, তাদের মনে একটা আনন্দও ছিল যে তারা অনুষ্ঠান করবে। এই সমস্ত কিছু কাটিয়ে সঠিক মতো সুস্থভাবে সেই অনুষ্ঠানটা করতে পেরেছিল। বাকিদের আগ্রহ বাড়ে নিজেদের পঠন পাঠনে ভালো করার জন্য এবং রেজাল্ট। এখন শিশু মন্দিরের যে তাই সর্বোপরি এটি হচ্ছে তারপরের দিন, মানে মাদার্স ডের দিন। মাদার্স ডের দিন সকালবেলা উঠে নিয়ে আমার মেয়ে বলল, মা তুমি আজকে রান্নাঘরে যাবে না, আমি ব্রেকফাস্টটা আমিই করব। এবং যেহেতু ওর বাবা ছিল, তাই ওর বাবা আর ও মিলে ব্রেকফাস্ট সঙ্গে লাঞ্চের আয়োজনটা করেছিল। ওরা কিছুটা করেছিল, তারপরে গিয়ে আমি কি আর বসে থাকতে পারি? তো ওদের সঙ্গে গিয়ে আমি সাহায্য করে দিয়েছিলাম। বাকিটা আমি নামিয়েছিলাম, কারণ সম্পূর্ণতা ছেড়ে দেওয়া যায় না। তো যাই হোক, ব্রেকফাস্টটা আমার বড় মেয়ে করেছিল। সে করে আমাকে সুন্দর করে সার্ভ করে খেতে দিয়েছিল, এতে খুব আমার ভালো লেগেছিল। যাক, আমার জন্য চিন্তা ভাবনা করার জন্য যে আমার মেয়েরা রয়েছে, সত্যিই ভালো লেগেছে। সঙ্গে আমার হাজব্যান্ডও রান্নাবান্নাতে ভীষণভাবে সাহায্য করেছিল সেদিন। তো যাই হোক, এইভাবেই আমাদের মাদার্স ডেটা কেটেছিল। এবং আমার মেয়ে সন্ধেবেলা একটা কেকও করেছিল। সেই কেকটা দিয়ে আমাকে ভীষণভাবে আপ্লুত করেছিল। আমার বড় মেয়ে ছোটোখাটো এরকম রান্না ভালোই পারে করতে, এবং সে যেহেতু এইসব করতে পারে, তাই আমাকে সেই দিন একটু উপহারও দিয়েছিল। আর সঙ্গে কিছু ফুলও এনেছিল, কারণ এখানে পাশের গাছে কিছুটা গাছ কেটে দেওয়া হয়েছিল, সেই ফুলগুলো এনেছিল, সেগুলিই আমি আবার সাজিয়ে রেখেছিলাম। তো এইভাবে আমার দিনটি খুব ভালোভাবে কেটেছিল। এটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন। বুদ্ধ পূর্ণিমার দিন যথারীতি সমস্ত কাজ করে তাড়াতাড়ি ঠাকুর ঘরেই ঢুকে গেছিলাম, কারণ প্রত্যেক পূর্ণিমাতেই ঠাকুরকে যেহেতু আমি পরমান্ন করে দিই, সেই জন্য তারই আয়োজন করছিলাম। সঙ্গে আমার ঘরে যত বুদ্ধদেব রয়েছে তাদেরকে একটু ভালো করে পরিষ্কার করে ফুল চন্দন দিয়ে তাদেরকে সাজিয়ে তুলেছিলাম, এবং ধূপ দ্বীপ দিয়ে তাদের আরতিও করেছিলাম। তো এইভাবেই আমি পুজোটা করে নিয়েছিলাম।
কিছু সেরে নিয়ে যখন একটু বিশ্রাম করতে বসেছিলাম, তখনই আমাদের একটা পার্সেল এলো। তো পার্সেলের মধ্যে ঠাকুরের বিভিন্ন সামগ্রীও ছিল, ধূপ বাতি ছিল, সঙ্গে ঠাকুরের পোশাকও ছিল। যেহেতু প্রত্যেক পূর্ণিমাতে চেষ্টা করি ঠাকুরকে নতুন বস্ত্র পরানো, তাই সেগুলো সেইভাবে বুকিং করেছিলাম, কিন্তু যথাসময়ে উপস্থিত হয়নি। যা হোক, ঠাকুরের ইচ্ছাই ছিল ঠাকুর নতুন বস্ত্র পরবেন, সেই জন্য বিকেলবেলা এসে উপস্থিত হয়েছিল। দেন যেমনি আসা তেমনি আমরা হাত পা ধুয়ে এবং আমি আমার বড় মেয়ে ঠাকুরকে নতুন পোশাকে সুসজ্জিত করেছিলাম। বরাবর যার কাছ থেকে ঠাকুরের সমস্ত জিনিস নিয়ে থাকি তার কাছেই নিয়েছি, কারণ তার কাছে ধূপগুলো যেন একবারে অনবদ্য। আর আমি সব রকম গন্ধ পছন্দ করি না, বেশিরভাগ চন্দনটাই পছন্দ করি, তাই চন্দনের সমস্ত ধূপ এবং কাপ ধূপ, আর সঙ্গে সুগন্ধি বলে একটা জিনিস সে পাঠায়, যে কাপ ধূপের মধ্যে দিয়ে জ্বালালে সারা ঘরটা ভীষণ ভালো একটা গন্ধ ছড়ায়। আর সঙ্গে একটা প্রদীপও নিয়েছিলাম, আর ঠাকুরের বস্ত্র, কিছু গয়না, এই সমস্ত জিনিস আমি নিয়েছিলাম। আর এই সব দিয়ে ঠাকুরকে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলাম। আপনারা বলবেন আমার রাধা মাধবকে কেমন লাগছে। তো এইভাবেই ঠাকুরকে সাজিয়ে সন্ধ্যাবাতি দিয়েই আমরা যে প্রত্যেক পূর্ণিমাতে যে আশ্রমে আমি যজ্ঞে যাই, সেই যজ্ঞে যাওয়ার জন্য আমরা সপরিবারে রেডি হয়ে আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর বোঝাবার সান্ত্বনা দেবার শেষে কিছু না ছিল তাদের কাছে গিয়ে কয়েক বছর পর শোনা করছিল, সেখানে সব বড় বড় পণ্ডিত ওম শরণাগতে সংসিজেতা মঞ্চ अस्मि स्त्रीधस्य वर्धस्य सिद्ध वर्धन प्रजया शुभि ब्रह्म वर्चसेन नन्देन वर्धस्य सिद्ध वर्धय तस्मान् प्रजया जातवेद स्त्रीधस्य वर्धस्य सिद्ध वर्धनस्य হয়ে যাওয়ার পর পুজো আরতির সময় আমরা সেখানে দাঁড়িয়ে থেকে পুজো আরতি দেখছিলাম। আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও আমাদের গুরু মহারাজকে দর্শন করুক, গুরু মহারাজ সকলের মঙ্গল করুক। তো এইভাবেই আমরা পুজো আরতিটা দাঁড়িয়ে থেকে দেখছিলাম।
আরতি দেখে ভোগ প্রসাদ নিয়ে যজ্ঞের টিপ নিয়ে তারপরে আমি আমার বান্ধবী এবং আমার সপরিবারে আমরা সেখান থেকে চলে এসেছিলাম। এখানে পূর্ণিমার চাঁদটি যেন খুব ভালো করেই দেখা যাচ্ছিলো, সেটি আমরা সব তুলে ধরলাম। এটি হচ্ছে তারপরের দিন আমার হাজব্যান্ডের যাওয়ার ছুটি শেষ হওয়ার দিন ছিল। সেদিন বসে বসে সে ব্যাগ গুছাচ্ছিল, কারণ সে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছিল, তাই প্রচুর লাগেজও হয়ে গেছিলো, তাই সুস্থ মতো সব কিছু গুছিয়ে নিয়েছিল এবং সন্ধেবেলা সে রওনা দিয়েছিল। তো যাই হোক, আসা যাওয়া তো লেগেই আছে, আর না গেলে তো হবেও না, কারণ রোজগারটাই তো সব কিছু। যাই হোক, সকলেই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। আজকের মতো তবে এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, টাটা।